হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছো, তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্সে তৃতীয় অধ্যায় সরকারের বিভিন্ন রূপ। এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ একটি 6 মার্কসের কোশ্চেন উইথ অ্যান্সার নিয়ে আমি হাজির হয়েছি। তোমরা যারা এখনও পর্যন্ত প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়ে গুরুত্বপূর্ণ 2 মার্কসের কোশ্চেন এছাড়াও বড় কোশ্চেনের উত্তর সহ আলোচনার ভিডিও দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো। খুব সহজেই তোমরা সেই ভিডিওগুলি দেখে নিতে পারবে। চলো বেশি দেরি করবো না, আজকে আমরা দেখে নেব তৃতীয় অধ্যায় অর্থাৎ সরকারের বিভিন্ন রূপ। এই অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ 6 মার্কসের কোশ্চেন উইথ অ্যান্সার আলোচনা করে দেবো, যে কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে, এক্সামে আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। চলো কোশ্চেন উইথ অ্যান্সারটি আমরা দেখে নিই। ভারতের সংবিধানে যুক্তরাষ্ট্রের প্রকৃতি আলোচনা করো। এই কোশ্চেনটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। তুমি কি মনে করো যে ভারতের সংবিধান গঠনের দিক থেকে যুক্তরাষ্ট্রীয় কিন্তু কার্যত এক কেন্দ্রিক? উত্তরটি তোমরা দেখে নাও। কাঠামোগত দিক থেকে ভারত একটি যুক্তরাষ্ট্র, অথচ সংবিধানের কোথাও ভারতকে যুক্তরাষ্ট্র বলা হয়নি, বলা হয়েছে রাজ্য সমূহের ইউনিয়ন। ফলে প্রশ্ন দেখা দিয়েছে যে ভারত কি প্রকৃতই যুক্তরাষ্ট্র? মূলত 3 দিক থেকে ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রকৃতি বিচার করা যায়। ভারতের সংবিধানে স্বীকৃত কিছু যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্য। 2, ভারতের সংবিধানে অনুপস্থিত কোনো যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্য। 3, ভারতীয় শাসন ব্যবস্থার অন্তর্নিহিত প্রকৃতি। প্রথমে তোমরা পয়েন্ট করবে কি ভারতের সংবিধানে স্বীকৃত কিছু যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্য। সংবিধানে ভারতকে যুক্তরাষ্ট্র বলা না হলেও যুক্তরাষ্ট্রের মৌল বৈশিষ্ট্যগুলির অস্তিত্ব ভারতীয় শাসন ব্যবস্থায় দেখা যায়। যেমন দ্বৈত সরকার। যুক্তরাষ্ট্রের অপরিহার্য বৈশিষ্ট্য অনুযায়ী ভারতীয় শাসন ব্যবস্থায় কেন্দ্রীয় ও আঞ্চলিক সরকারগুলির সহাবস্থান লক্ষ্য করা যায়। বর্তমানে 29টি অঙ্গরাজ্য এবং 7টি কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে ভারতীয় যুক্তরাষ্ট্র গঠিত। পরবর্তী পয়েন্ট, লিখিত ও দুষ্পরিবর্তনীয় সংবিধান। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার চাহিদা অনুযায়ী ভারতে একটি লিখিত এবং আংশিক দুষ্পরিবর্তনীয় সংবিধান রয়েছে। পরবর্তী পয়েন্ট, ক্ষমতা বন্টন। সংবিধানে 7ম তফসিলে 3টি তালিকা রয়েছে, কেন্দ্রীয়, রাজ্য ও যুগ্ম। মাধ্যমে কেন্দ্রীয় ও আঞ্চলিক সরকারগুলির মধ্যে সুনির্দিষ্টভাবে ক্ষমতা ভাগ করে দেওয়া হয়েছে। পরবর্তী পয়েন্ট তোমরা কি লিখবে? সংবিধানের প্রাধান্য। সংবিধানকে দেশের সর্বোচ্চ মৌলিক আইনের মর্যাদা দিয়ে ভারতীয় শাসন ব্যবস্থায় সংবিধানের প্রাধান্য স্বীকৃত হয়েছে। সর্বস্তরের শাসন কর্তৃপক্ষকে সংবিধান মান্য করেই দায় দায়িত্ব সম্পাদন করতে হয়। পরবর্তী পয়েন্ট তোমরা কি লিখবে? যুক্তরাষ্ট্রীয় আদালত। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার রীতি অনুযায়ী ভারতীয় সুপ্রিম কোর্ট যুক্তরাষ্ট্রীয় আদালতের দায়িত্ব পালন করে। সংবিধানে চূড়ান্ত ব্যাখ্যাকর্তা ও রক্ষাকর্তা এবং কেন্দ্র রাজ্য বিরোধের নিষ্পত্তিকারী প্রতিষ্ঠান হিসেবে সুপ্রিম কোর্ট ভারতীয় শাসন ব্যবস্থায় এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। পরবর্তী পয়েন্ট, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার মতোই ভারতের কেন্দ্রীয় আইনসভা বা পার্লামেন্ট দ্বিকক্ষ বিশিষ্ট, যার উচ্চকক্ষ রাজ্যসভা, নিম্নকক্ষ লোকসভা। রাজ্যগুলির প্রতিনিধিত্বের ব্যবস্থা স্বীকৃত হয়েছে। পরবর্তী পয়েন্ট, স্বতন্ত্র রাজস্ব ব্যবস্থা। সংবিধানে কেন্দ্র রাজ্য স্বতন্ত্র ব্যবস্থা উল্লেখিত হয়েছে। ফলে কেন্দ্র বা রাজ্য কোনো সরকারকে আর্থিক কারণে অন্য সরকারের ওপর পুরোপুরি নির্ভর করতে হয় না। পরবর্তী পয়েন্ট তোমরা কি লিখবে? 2 নম্বর পয়েন্ট তোমাদের যে ছিল, ভারতের সংবিধানে অনুপস্থিত কয়েকটি যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্য। যুক্তরাষ্ট্রের কয়েকটি মৌল বৈশিষ্ট্য ভারতীয় শাসন ব্যবস্থায়
নেই। সেজন্য অনেকে ভারতকে একটি পূর্ণাঙ্গ যুক্তরাষ্ট্র বলে অভিহিত করতে চাননি। এই বৈশিষ্ট্যগুলি হলো: এক, আংশিক দুষ্পরিবর্তনীয় সংবিধান। ভারতীয় সংবিধান সম্পূর্ণ দুষ্পরিবর্তনীয় নয়। পার্লামেন্ট সংবিধানের মূল কাঠামো ছাড়া অন্য যে কোনো অংশের পরিবর্তন করতে সক্ষম। পরবর্তী পয়েন্ট কি রয়েছে তোমরা দেখে নাও। আইনসভার উচ্চকক্ষে রাজ্যগুলির সম্প্রতিনিধিত্বের অস্বীকৃতি। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো ভারতের কেন্দ্রীয় আইনসভার উচ্চকক্ষে অঙ্গরাজ্যগুলির সমান প্রতিনিধিত্ব স্বীকৃত হয়নি। জনসংখ্যার ভিত্তিতে প্রতিনিধির সংখ্যা নির্ধারিত হওয়ায় আইনসভার উচ্চকক্ষে বড় ও জনবহুল রাজ্যগুলির থেকে বেশি সংখ্যক এবং ছোট ও অপেক্ষাকৃত কম জনসংখ্যা বিশিষ্ট রাজ্যগুলি থেকে কম সংখ্যক প্রতিনিধি প্রেরিত হয়। পরবর্তী পয়েন্ট কি রয়েছে তোমরা দেখে নাও। সুপ্রিম কোর্টের সীমাবদ্ধতা। মার্কিন সুপ্রিম কোর্টের মতো ভারতীয় সুপ্রিম কোর্ট আইনের যথাবিহিত পদ্ধতি অর্থাৎ আইনের গুণাগুণ বিচার অনুসারে বিচার কাজ পরিচালনা করতে পারে না। তাছাড়া পার্লামেন্ট বা সংসদ ইচ্ছা করলে সংবিধান সংশোধনের মাধ্যমে সুপ্রিম কোর্টের রায়কে অকার্যকরী করতে সক্ষম। পরবর্তী পয়েন্ট কি রয়েছে তোমরা দেখে নাও। রাজ্যগুলির আংশিক স্বাধিকার। ভারতীয় যুক্তরাষ্ট্রে অঙ্গরাজ্যগুলির স্বাধিকার পুরোপুরি রক্ষিত হয়নি। পার্লামেন্ট আইন করে যে কোনো রাজ্যের নাম, সীমানা ইত্যাদি পরিবর্তন করতে পারে। পরবর্তী পয়েন্ট, দ্বৈত নাগরিকত্বের অস্বীকৃতি। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো ভারতের অঙ্গরাজ্যগুলি অধিবাসীদের আলাদা কোনো নাগরিকত্ব দেওয়া হয়নি। ভারতে দ্বৈত নাগরিকত্বের নীতি স্বীকৃত হয়নি। পরবর্তী পয়েন্ট, রাজ্যগুলির স্বতন্ত্র সংবিধানে অনুপস্থিতি। মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ডের মতো ভারতে অঙ্গরাজ্যগুলির স্বতন্ত্র কোনো সংবিধান নেই। কেন্দ্র ও রাজ্য উভয় শাসন ব্যবস্থাই একটিমাত্র সংবিধানের দ্বারা নিয়ন্ত্রিত হয়। পরবর্তী পয়েন্ট কি রয়েছে তোমরা দেখে নাও। স্বতন্ত্র রাজ্য বিচার ব্যবস্থার অস্বীকৃতি। ভারতের বিচার ব্যবস্থা এক ও অখণ্ড স্বতন্ত্র রাজ্য বিচার ব্যবস্থা এখানে স্বীকৃত হয়নি। এবারে তোমরা দেখে নাও 3 নম্বর পয়েন্ট, ভারতীয় শাসন ব্যবস্থার অন্তর্নিহিত প্রকৃতি। ভারতীয় শাসন ব্যবস্থার অন্তর্নিহিত প্রকৃতি পর্যালোচনা করলে কেন্দ্রিকতার প্রতি একটা প্রবল ঝোঁক লক্ষ্য করা যায়। বিভিন্ন ক্ষেত্রে এই কেন্দ্র প্রবণতা সুস্পষ্ট। এবারে তোমরা পয়েন্ট কি লিখবে। গঠনগত দিক থেকে ভারতকে যুক্তরাষ্ট্র হিসেবে অভিহিত করার যৌক্তিকতা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। তাদের মতে একত্রীকরণ বা বিভক্তিকরণ এই দুটি পদ্ধতির কোনোটির মাধ্যমেই ভারতীয় যুক্তরাষ্ট্র গঠিত হয়নি। পরবর্তী পয়েন্ট তোমরা কি লিখবে। আইন, কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা এবং যুগ্ম তালিকা ক্ষমতা বন্টনের এই 3টি তালিকার বাইরে অবশিষ্ট ক্ষমতাগুলি এখানে কেন্দ্রীয় সরকারের হাতে অর্পণ করা হয়েছে। এবারে তোমরা লিখবে উপসংহার। পরিশেষে বলা যায় যে এই আলোচনা থেকে এটা স্পষ্ট হয়ে ওঠে যে ভারতীয় যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় সরকার অত্যন্ত শক্তিশালী এবং রাজ্যগুলির ক্ষমতা বিশেষভাবে সীমিত। এই কারণে অনেকে মনে করেন ভারতের সংবিধান গঠনের দিক থেকে যুক্তরাষ্ট্রীয় কিন্তু কার্যত এক কেন্দ্রিক। অধ্যাপক কে.সি. হোয়ার ভারতকে একটি আধা যুক্তরাষ্ট্র বলে অভিহিত করেছেন। তবে বর্তমান রাজনৈতিক ব্যবস্থার প্রেক্ষাপটে ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রকৃতিকে সহযোগিতামূলক বা সমবায়িক যুক্তরাষ্ট্র বলে অভিহিত করাই সবচেয়ে বাস্তবসম্মত। এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু। পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।